নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে ইতিহাস গড়ল দুই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পড়ুয়া, একজন 13 বছরের বন্যা শিবশঙ্কর, আরেকজন 14 বছরের গোকুল ভেঙ্কটচলম। এরা দুজনেই ক্রিপস জাতীয় বানান প্রতিযোগিতায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। ইতিহাস গড়ল দুই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পড়ুয়া, একজন 13 বছরের বন্যা শিবশঙ্কর, আরেকজন 14 বছরের গোকুল ভেঙ্কটচলম। এরা দুজন স্ক্রিপ্টস জাতীয় বানান প্রতিযোগিতায় যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষিত হয়েছে। Nunatak, not attack. Correct. এর ফলে উপর্যুপরি পরপর 2 বছর এই আন্তর্জাতিক মানের শিরোপা পেল ভারতীয় বংশোদ্ভূতরা। বানান প্রতিযোগিতার আসরে ভারতীয় বংশোদ্ভূতদের একচেটিয়া প্রাধান্য পুনরায় প্রতিষ্ঠিত করে দুজনে নগদ অর্থ ও পুরস্কার মিলিয়ে 37,000 মার্কিন ডলার করে পাচ্ছেন। তুমুল হর্ষধ্বনি উদ্দীপনার মধ্যে ওদের দুজনের হাতে তুলে দেওয়া হয় সেরার পুরস্কার, সোনার ট্রফিটি। এর ফলে মার্কিন মুলুকে আয়োজিত গত 18টি বানান প্রতিযোগিতার 14টি জিতে নিল প্রবাসী ভারতীয় বংশোদ্ভূতরা। এবার নিয়ে টানা 8টি বছর খ্যাতির মুকুট উঠল তাদের মাথায়। বন্যা ও বাস্কেটবলে আকৃষ্ট ভেঙ্কটচলম দুজনেই একাধিক বেশ কয়েকটি কঠিন কঠিন শব্দের বানান একবারে সঠিক লিখেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেজস্ক্রিয় তরল লিক করার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো দিল্লি ইন্দিরা গান্ধী বিমানবন্দরে। লিকেজ বন্ধ করা গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে তেজস্ক্রিয় তরল লিক করার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে যায় আণবিক শক্তি দপ্তরের একটি দল। লিকেজ বন্ধ করা গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। अभी मैं जब इंटर कर रहा था उस समय जानकारी मिली, लेकिन मैं आपको जानकारी दूं कि जो लीकेज था वह रुक गया है और एनडीआरएफ भी अभी जानकारी मिली है पहुंच चुकी। শুক্রবার সকালে তেজস্ক্রিয় লিকের ঘটনায় আতঙ্ক ছড়ায় বিমানবন্দর এলাকায়। তীব্র ঝাঁঝালো গন্ধে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলে ছুটে যায় জাতীয় বিপর্যয় মোকাবেলার দল। ভোরে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে কার্গো বিভাগ থেকে তেজস্ক্রিয় তরল লিক করে। হলুদ রঙের 10টি প্যাকেটের মধ্যে 4টিতে লিকেজ ছিল বলে অনুমান। अंदर कोई पैकेट फट गया है डेंजरस गुड्स, तो इसकी वजह से सबको बाहर कर दिया गया है। कोई हताहत नहीं हुआ, सब अंदर जो है कर रहे हैं। বিমানবন্দর সূত্রে খবর, মাল্টি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার কাজে ব্যবহার করার জন্য এই তেজস্ক্রিয় তরল আমদানি করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অত্যধিক তাপপ্রবাহে নাজেহাল গোটা দেশের মানুষের। উড়িষ্যা, পাঞ্জাব, ঝাড়খণ্ড সহ সারা দেশেই অত্যধিক দাবদাহে মানুষের ওষ্ঠাগত প্রাণ। গুমোট গরমে নাজেহাল গোটা দেশ। উড়িষ্যা ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহের ফলে গরম হাওয়া ঢুকে গরম বাড়ছে পশ্চিমাঞ্চলে। উড়িষ্যা ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহের কারণে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। আবহাওয়াবিদরা জানিয়েছেন সেখানে গরম আরো বাড়তে পারে। ओवरऑल पूरे देश में जो हीट वेव या सीवियर हीट वेव बनी हुई थी पिछले लगभग कई दिनों से, और पारा 47, 46, 48 था, उसमें गिरावट आई है पारे में, और हीट वेव का जो इंटेंसिटी है वो भी कम हुआ है, हीट वेव का कवरेज भी कम हुआ है। मध्य प्रदेश में 1-2 जगह हीट वेव है, तेलंगाना में और विदर्भा में 1-2 जगह हीट वेव है। कोस्टल आंध्र प्रदेश की हीट वेव हट चुकी है, वहां तब जैसे हमने बताया था कि पारा कम हो जाएगा। তাপপ্রবাহে নাজেহাল পাঞ্জাব, হরিয়ানা, উড়িষ্যা ও ঝাড়খণ্ড। রাজস্থানের কোটায় তাপমাত্রা 44 ডিগ্রি ছাড়িয়ে গেছে। উত্তরপ্রদেশের এলাহাবাদের তাপমাত্রা 46 ছুঁই। মহারাষ্ট্রের 1998টি গ্রামে তীব্র জল সংকট দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। 2016 সালের মার্চের মধ্যে উদয়পুর পর্যন্ত ব্রডগেজ রেল লাইনের কাজ শেষ হবে। বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে সাংবাদিকদের একথা জানান ভারতীয় রেল বোর্ডের নির্বাহী অধিকর্তা বিবেক কুমার। মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চলতি কাজের অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। ব্রডগেজ ট্রেন আসবে। 2016 সালের মার্চের মধ্যে উদয়পুর পর্যন্ত ব্রডগেজ রেল লাইনের কাজ শেষ হবে। দ্রুতগামী ট্রেন চলবে, নিয়মিত মালগাড়ি চলবে। বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় রেল বোর্ডের নির্বাহী অধিকর্তা বিবেক কুমার অবশ্য জানান ডবল লাইনের পরিকল্পনা আছে, তবে এখনও সেভাবে কোনো সবুজ সংকেত নেই। আগরতলা আখাউড়া রেল প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় কিন্তু আড়ালে আবডালে অসন্তোষই প্রকাশ করলেন রেলের পদস্থ একাধিক কর্তা। তবে বিবেক কুমার আখাউড়া রেল প্রকল্পের জন্য
টাকা দেয়নি বলে কার্যত সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন। এদিন বিবেক কুমার সহ রেল অফিসাররা দেখা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে। রেল স্টেশনে পরিবহন শ্রমিক সংগঠন, ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। আগরতলা রেল স্টেশনের নির্মাণ কাজ ঘুরে দেখেন। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্টেশনের সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চলতি কাজের অগ্রগতির কথা তুলে ধরেন। 2016 সালের মার্চে আগরতলা এবং একই সঙ্গে উদয়পুর পর্যন্ত ব্রডগেজের কাজ শেষ করার কথা এদিনও জানান বিবেক কুমার। 2018 সালে শেষ হবে সাবরুমের কাজ। रेलवे उपभोक्ता पखवाड़े के रूप में इसका सेलिब्रेशन कर रही है और इस संबंध में रेल मंत्रालय के अधिकारी अलग अलग जगहों पर जाके और पैसेंजर्स से और राज्य सरकार से और चैम्बर ऑफ कॉमर्स से सबसे बातचीत कर रहे हैं, जिससे कि ये जान सकें कि कैसे हमें अपनी सेवा बेहतर बनानी है। उस संबंध में একে পাণ্ডে, দয়াল হরি শর্মা, গোবিন্দ দত্ত, বিশ্বনাথ দাশগুপ্ত, রঞ্জন বড়ুয়া সহ উত্তর পূর্ব রেলের অফিসাররা এদিন উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাজী নজরুল ইসলামের 117তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সোনামুড়া নগর পঞ্চায়েত তথ্য সংস্কৃতি দপ্তর ও নজরুল স্মৃতিমঞ্চের যৌথ উদ্যোগে সোনামুড়া টাউন হলে আয়োজিত হয় 3 দিনব্যাপী কবি প্রণাম অনুষ্ঠান। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী, সোনামুড়া মহকুমা শাসক পান্না আহমেদ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সোনামুড়া নগর পঞ্চায়েত তথ্য সংস্কৃতি দপ্তর এবং আগরতলা নজরুল স্মৃতি মঞ্চের যৌথ উদ্যোগে 117তম নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে 3 দিনব্যাপী এক কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় সোনামুড়া টাউন হলে। উক্ত 3 দিনব্যাপী চলা অনুষ্ঠানে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন শিল্পীদের পাশাপাশি আগরতলা নজরুল স্মৃতি মঞ্চের শিল্পীরা উপস্থাপন করেন মন মাতানো নৃত্য ও সঙ্গীত। 3 দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুব ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, মহকুমা শাসক পান্না আহমেদ, সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, ভাতৃত্ববোধকে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের সকলের কাছে একটা হুমকি স্বরূপ। নজরুল যে কথা বলেছিলেন, জাতি ধর্ম বর্ণের বিরুদ্ধে মানুষ হিসেবে উনি যেভাবে মানুষকে তুলে ধরেছিলেন, উনি যেভাবে সাম্প্রদায়িকতার প্রভাব থেকে মানুষকে মুক্ত করার জন্য উনি পরিশ্রম করেছেন, অকাতরে উনি এই সমস্ত জন্য আমাদের এগিয়ে আসতে হবে। এই জাতীয় আলোচনা, কবির প্রতি, কবির যে গান, কবিতা, এই সমস্ত মাধ্যমে, চর্চার মাধ্যমে এগুলিকে আরও বেশি শক্তিশালী করতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে নামল সিপিআইএম। দলের পক্ষ থেকে শুক্রবার সুরমা বিধানসভা কেন্দ্রের একাধিক স্থানে মিছিল ও সভা করা হয়। এতে অংশ নেন প্রার্থী অঞ্জন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রচারে নামল সিপিআইএম। প্রার্থীর তালিকা ঘোষণা হওয়ার একদিন পার হতে না হতেই প্রচারে ঝাঁপিয়ে পড়ল সিপিআইএম দল। দলের পক্ষ থেকে শুক্রবার সুরমা বিধানসভা কেন্দ্রের একাধিক স্থানে মিছিল সভা করল প্রার্থী অঞ্জন দাস সহ দলীয় নেতৃবৃন্দ। শুক্রবার সকালে সিপিএম প্রার্থী অঞ্জন দাস প্রথম নির্বাচনী প্রচারে নামে সুরমা বিধানসভা কেন্দ্রের কুচাইনালা পঞ্চায়েতে। ওই দিন ভোরবেলা থেকে কুচাইনালা পঞ্চায়েত এলাকায় সিপিএম কর্মী সমর্থকরা মিছিল করে এলাকা পরিদর্শন করে প্রার্থীর সমর্থনে মিছিলে অংশ নেন প্রার্থী অঞ্জন দাস সহ স্থানীয় নেতৃত্বরা। মিছিল শেষে দারাংটিলা জোট স্কুলে দলীয় কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখেন সিপিএম প্রার্থী অঞ্জন দাস, উষারানী দাস সহ অন্যান্যরা। সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম প্রার্থী অঞ্জন দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমি জন্মসূত্রে মেথির মিয়া গ্রামের ছেলে। আমাকে আপনারা সুযোগ দিয়ে সরকারের উন্নয়নে কর্মে সামিল করুন। মেথির মিয়া মানে কুচাইনালাই আমার জন্মমাটি। আজকের সকালবেলার প্রোগ্রামটা এখানে হইতেছে। প্রথম প্রোগ্রামে আমি অংশগ্রহণ করলাম। আপনারা জানেন যে আগামী 27 জুন সুরমা বিধানসভার উপনির্বাচন। এই উপনির্বাচনে আমার দল সিপিআইএম এবং বামফ্রন্ট আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। আমার বিশ্বাস যে এই এলাকার জনগণ পার্টির কাজকর্মে
বামফ্রন্ট সরকারের বহুমুখী উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের নিজেদের জীবনের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা সাপেক্ষে বামফ্রন্ট প্রার্থীকে রেকর্ড ভোটে আপনারা জয়যুক্ত করবেন। অন্যদিকে সিপিএম সুরমা কেন্দ্রে সিপিএম প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে শান্তিরবাজার এলাকায় মিছিল করা হয়। মিছিলে ডিওয়াইএফআই নেতা তাপস সিনহা, মঙ্গল সিনহা নেতৃত্ব দেন। মিছিল শেষে ডিওয়াইএফআই নেতা তাপস সিনহা বলেন, এদিকে সিপিএম প্রার্থী যখন জনসমর্থন আদায় করতে ময়দানে অবতীর্ণ, বিরোধী দলগুলো সেক্ষেত্রে প্রার্থী বাছাই নিয়ে ব্যস্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জলে ডুবে মৃত্যু হলো 3 বছরের এক শিশুর। ঘটনা পূর্ব দুর্লভনারায়ণ গ্রামের নামপাড়া এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। সাত সকালে জলে ডুবে মৃত্যু হলো জয়দেবনাথ নামে 3 বছরের এক নিষ্পাপ শিশুর। ঘটনা সোনামুড়া পূর্ব দুর্লভনারায়ণ গ্রামের নামপাড়া এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, সকালবেলা জয়ের বাবা রাবার বাগানে আর তার মা ঘরের কাজ সামলিয়ে বন্ধনে টাকা দিতে যায়, আর অন্যদিকে গুটি গুটি পায়ে জয় চলে যায় পুকুর পাড়ে। বাড়ি ফিরে জয়ের মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে তিনি পুকুর পাড়ে গেলে তার ভাসমান মৃতদেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে চিৎকার করে জলে ঝাঁপিয়ে উদ্ধার করেন জয়কে। মেলাগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জয়ের মৃত্যুতে শোকাহত তার পরিবার। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঋষ্যমুখের অভয়নগর দ্বাদশ স্কুলের 50 বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে গঠিত হয় প্রস্তুতি কমিটি। মঙ্গলবার বিদ্যালয়ের হলগৃহে হয় প্রস্তুতি কমিটি গঠনের সভা। প্রাথমিকভাবে জুলাই মাসের শেষ দিকে গণমহোৎসব উদযাপনের মধ্য দিয়ে শুরু হবে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। ঋষ্যমুখের অভয়নগর দ্বাদশ স্কুলের 50 বছর পূর্তি অনুষ্ঠান করার উদ্যোগ নিল প্রাক্তনীরা। বর্ষব্যাপী নানা অনুষ্ঠান করার জন্য গঠিত হল প্রস্তুতি কমিটি। মঙ্গলবার বিদ্যালয়ের হলগৃহে হয় প্রস্তুতি কমিটি গঠনের সভা। ছিলেন দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক দেবাশিস বসু, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জেলা পরিষদের সদস্য বাবুল দেবনাথ, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আশিস দত্ত সহ অন্যান্যরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলেন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে হয় সভা। বিদ্যালয় প্রতিষ্ঠাদের মধ্যে অন্যতম হারাধন সরকার, মাখনলাল শিলরা তুলে ধরে তাদের অতীত দিনের ইতিহাস। তাদের প্রতি আহ্বান রাখবো, তারা এগিয়ে আসুন, স্কুলটাকে উন্নতি আরো এগিয়ে নিয়ে যেতে চান। গত বছর অর্থ বছরে পিডিএফ এর তরফ থেকে এখানে একটা ইনকমপ্লিট একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর জন্য 4 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলটাতে ডাইনিং হল যেটা আছে সেটা ইনকমপ্লিট অবস্থায় আছে। তো আমি চেষ্টা করব ডাইনিং হলটাকে কি করে ঠিক করা যায়, এবং প্লেগ্রাউন্ডের জন্য আমি শুনেছি 40 লক্ষ টাকা এসেছিল, 32 লক্ষ টাকার কাজ হয়েছে, 8 লক্ষ টাকা ফেরত গেছে। আমি স্কুলের পরিচালনা কমিটি থেকে অনুরোধ করব, প্রতিটা কাজের মধ্যে শুধু সরকারি তরফ থেকে ওয়ার্ক অর্ডার দেওয়া হলো, কি কাজ করে গেল, এটার দিকে যদি আপনারা না দেখেন। ধরনের একটা সুন্দর অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে, সেই অনুষ্ঠানে আমাদের তরফ থেকে, পঞ্চায়েত সমিতির তরফ থেকে যতটুকু সহযোগিতা দরকার নিশ্চয় আমরা করব। এখানে আপনাদের একটা সায়েন্স বিল্ডিং ছিল, এখানে মাননীয় ডিএম সাহেব বলেছেন ওনার পিডিএফ থেকে 4 লক্ষ টাকা দিয়েছেন। এর মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী ওনার এমএলএ ফান্ড থেকে 3 লক্ষ টাকা দিয়েছেন। আমরা এটাকে এস্টিমেট করেছি প্রায় 12 লক্ষ টাকা লাগে এটা এস্টিমেট এই কাজটা সম্পন্ন করার জন্য। আমরা অলরেডি বলে দিয়েছি এই 12 লক্ষ টাকা যাই লাগে সেটা আমাদের ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতি আমাদের যে কোনো ফান্ড থেকে এটা এই কাজটা দ্রুত সম্পন্ন করবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা এটা সিদ্ধান্ত গ্রহণ করছি, আমরা এটা করব। পাশাপাশি আপনারা জানেন বিআরডিপি প্রকল্পে সেভিংস ফান্ড থেকে আমরা এখানে এই ডাইনিং হলটা করেছি। আজকে আমরা শুনলাম যে এটার গুণমান এবং কাজটা সঠিকভাবে হয়নি, এবং আগেও আমাদের বলা হয়েছিল যে কাজ। ঐতিহ্যবাহী বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালনের কমিটির মুখ্য উপদেষ্টা হলেন মন্ত্রী বাদল চৌধুরী। পরিচালন সম্পাদক হয়েছেন বাবুল দেবনাথ। মোট 9টি সাব কমিটি গঠিত হয়েছে। প্রাথমিকভাবে জুলাই মাসের শেষ দিকে জেলাভিত্তিক বনমোৎসব উদযাপনের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শুরু হবে। 15 আগস্ট থেকে 1 মাসব্যাপী চলবে ফুটবল টুর্নামেন্ট। 20,000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে বিজয়ী দলকে। রক্তদান, সাংস্কৃতিক জাঠা, প্রাক্তন ছাত্র সম্মেলন এইসব হবে সময়ে সময়ে। 2, 3 এবং 4 অক্টোবর হবে মূল সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান। কমিটি গঠনের পর থেকেই উদ্যোক্তারা কোমর বেঁধে নেমেছেন গোটা অনুষ্ঠানকে সার্থক রূপ দিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
যান দুর্ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। যাত্রাপুর থানা এলাকায় মোটর বাইক দুর্ঘটনায় 2 স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হয়। যাত্রাপুর থানা এলাকায় মোটর বাইক দুর্ঘটনায় 2 স্বাস্থ্যকর্মী গুরুতর আহত। একজনের অবস্থা সংকটজনক, উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে জীবিতে। ঘটনা শুক্রবার সকাল 10:15টায় কাঠালিয়া হাসপাতালের স্টাফ নার্স দেবাশিস সাহা ওই হাসপাতালের ক্লিনিক স্টাফ রূপসী বিবিকে সঙ্গে নিয়ে নিজস্ব কাজে বাইকে চেপে মহকুমা হাসপাতাল মেলাঘরের উদ্দেশ্যে রকেট গতিতে পালসার বাইক নিয়ে যাওয়ার পথে বাঘাইচর এলাকায় বাঁক নিতে গেলে উভয় বাইক থেকে অদূরে ছিটকে পড়ে যায়। এতে প্রচণ্ড আহত হয় দুজনেই। প্রত্যক্ষদর্শীরা জরুরি অন্য গাড়িতে তুলে কাঠালিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে তাদের। এই ঘটনা যদিও দুঃখজনক, কিন্তু হাসপাতাল ও পারিপার্শ্বিক জনমনে তীব্র চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগরে এই প্রথম আয়োজিত হয় রক্তদান শিবির। উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের উদ্যোগে হয় শিবিরটি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ধর্মনগর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন অনুপস্থিত ছিলেন। এই প্রথম ধর্মনগরের স্বাস্থ্যকর্মীদের দ্বারা রক্তদান শিবির আয়োজন করা হয়। ধর্মনগরের হাসপাতাল যেহেতু জেলা হাসপাতাল, তাই উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীবৃন্দের উদ্যোগে এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে চিকিৎসক, নার্স সকলেই উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে হাসপাতালের এক চিকিৎসক ভাস্কর নারায়ণ চ্যাটার্জি জানান, উত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল ধর্মনগরের বিভিন্ন সমস্ত স্টাফ আছে, চিকিৎসক, অচিকিৎসক, কর্মচারী, তারা প্রত্যেকেই আজকে রক্তদানে সামিল হয়েছেন। উদ্দেশ্য একটাই, মানুষের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করা, সমাজের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করা। রক্তদান মহৎদান, এবং এই রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না, সেটা এক দেহ থেকে এক দেহে সঞ্চালিত হয়। আমরা যদি রক্তদান করি, মানুষ আমাদেরকে দেখে সমাজের অন্যান্য মানুষের রক্তদানে আগ্রহী উঠবে। আমরা হসপিটালে যে আমরা নিজেরও রক্তদান করতে পারি, সেটা আরেকটা দৃষ্টান্ত স্থাপন করলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই শিবিরে ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের কোনো সদস্যকে দেখা গেল না। যেখানে ধর্মনগরে ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন রাজ্যের রক্তদান আন্দোলনে এক বিশেষ ভূমিকায় আছে, সেখানে জেলা হাসপাতালের রক্তদান শিবিরে অনুপস্থিতির কারণ কি? তারা কি আমন্ত্রিত ছিল না? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বহুদিন পর এলাকাবাসীর স্বপ্ন পূরণ। প্রায় 2,06,00,000 টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বিলুনিয়া নলুয়া বাজার। মঙ্গলবার এই প্রকল্পটি পরিদর্শনে যান দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক দেবাশিস বসু। মাথা তুলে দাঁড়াচ্ছে নলুয়া বাজার। স্বপ্ন পূরণের দারগোড়ায় এলাকাবাসীর দাবি। মুখ্যমন্ত্রী বিশেষ উন্নয়ন পরিকল্পনা খাতের অনুদানে এখানে তৈরি হচ্ছে বাজার শেড, বেকার স্টল। প্রায় 11 কানি জায়গা জুড়ে এখন চরম ব্যস্ততা। নতুন বাজারের পাশেই তৈরি হচ্ছে মোটর স্ট্যান্ড, টিকিট কাউন্টার, শৌচালয় ইতিমধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে। দক্ষিণ ত্রিপুরা বড় বাজারগুলির মধ্যে অন্যতম এই নলুয়া বাজার। এতদিন জায়গার সংকটের কারণে বাজার বসত রাস্তার উপর। তাছাড়া সাবরুম বিলুনিয়া সড়কে চলাচলরত সর্বসাধারণের ছোট বড় গাড়ির বিরামস্থল মানেই নলুয়া বাজার। পুরনো এই বাজারটি বড় করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছিল এই অঞ্চলের মানুষ। অবশেষে মুখ্যমন্ত্রী উন্নয়ন পরিকল্পনা খাত থেকে বাজার ও স্ট্যান্ড নির্মাণের মঞ্জুর হয় 4,30,50,000 টাকা। জমি ক্রয় করে নির্মাণ কাজে ইতিমধ্যে 2,06,00,000 টাকার বরাদ্দ হয়েছে, যদিও 1,95,00,000 টাকা পাওয়া গেছে। গ্রাম উন্নয়ন দপ্তর সরাসরি এই কাজ করছেন। মঙ্গলবার এই পরিকল্পনাটি পরিদর্শনে যান দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক দেবাশিস বসু। সঙ্গে ছিলেন নলুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দুলাল মহাজন সহ বাজার ব্যবসায়ী কমিটির প্রতিনিধিরা। নলুয়া মোটর স্ট্যান্ডে এসিএ এসপি এর তরফ থেকে স্যাংশন করা হয়েছে 4,13,00,000 এস্টিমেটেড কস্ট। এখন অব্দি 2 কোটি কত পাওয়া গেছে? 2,05,00,000 পাওয়া গেছে। 1,91,00,000 মতো অলরেডি খরচ হয়ে গেছে। তো বাকিগুলি ফান্ড এখনো আমরা পাই নাই। আমরা আশা করছি আমরা শীঘ্রই পেয়ে যাব, তাহলে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে আর কি। স্যার, কবে নাগাদ কমপ্লিট হওয়ার আশা? এটা আরো বছরখানেক লাগবে কাজ শেষ হতে, কমপ্লিট টোটাল প্রজেক্ট কস্টটা শেষ হতে। পরিদর্শন শেষে ব্যবসায়ীরা একটি দাবি সনদ তুলে দেন জেলা শাসকের হাতে। এলাকার জেলা পরিদর্শনের সদস্য বাবুল দেবনাথ জানান, বহু লড়াই সংগ্রামের ফলে নলুয়া বাজার উন্নত হচ্ছে, তবে কাজে গতি আনতে দাবি রাখেন তিনি। অন্যদিকে এলাকাবাসীর দাবি, এই বৃহত্তম বাজারটিতে একটি গরুর বাজার চালু করার ছাড়পত্র দেওয়া হোক জেলা প্রশাসনের পক্ষে। 2013-14 অর্থ বছরে এটার কাজ স্টার্ট হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় সরকার 4,30,00,000 টাকার মতো বাজেট করেছে। এই পর্যন্ত 2,05,00,000 টাকা কাজ শুরু হয়েছে। ফিশ সেট, ভেজিটেবল সেট, বেকার সেট এবং
মোটর স্ট্যান্ডের জন্য যাত্রী সেট নিয়ে এবং গাড়ি রাখার জন্য এইগুলো কাজগুলো বর্তমানে চলছে এবং আমরা ডিএমের কাছে আমরা পঞ্চায়েতগতভাবে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি আজকে যাতে কাজ করতে দ্রুততার সঙ্গে হয় এটা মন্ত্রী করে চলছে। বিধানিয়া থেকে শ্রীনগরের মধ্যে সবচেয়ে বড় বাজার বাজার, এখানে অনেক লোকের সমাগম হয় এবং এই বাজারের মধ্যে যে আগে দীর্ঘদিনের থেকে অনেক সমস্যা ছিল, যে এখন যে 60 টাকা যদি হয় মানুষের সমাগম হবে এবং মানুষ অনেক উপকৃত হবে। এবং গরু বাজার দীর্ঘদিনের দাবি, গরু বাজার হলেও এখানে বাজারটা অনেক উন্নয়ন হবে। বাজারে আমাদের যে বাজারের রাস্তার দুই দিকে যে ড্রেন হওয়ার কথা, ড্রেন যদি হয় বাজারটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাতে মানুষ অনেক সুবিধা ভোগ হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শ্বশুরের বিরুদ্ধে কুপ্রস্তাব ও ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে স্বামীর বাড়ি ছাড়ল এক গৃহবধূ। ঘটনা গোমতী জেলার উত্তর চন্দ্রপুরের গঞ্জন টিলায়। নিজের ছেলের বউকে ধর্ষণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক শ্বশুরের বিরুদ্ধে। অভিযোগ করল ছেলের বউ। ঘটনা গোমতী জেলার উত্তর চন্দ্রপুরের গঞ্জনটিলা এলাকার। জানা যায় 5 বছর পূর্বে দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার উত্তর তাকমার শ্রীদাম সরকারের মেয়ের সাথে সামাজিকভাবে বিয়ে হয় গঞ্জনটিলার দীপেন্দ্র নামের ছেলে রবীন্দ্র নামের সাথে। রবীন্দ্রের স্ত্রীর অভিযোগ, বিয়ের পর থেকেই প্রায়ই শ্বশুর দীপেন্দ্র রাত্রিবেলায় মদ্যপান করে বাড়ি আসে এবং ছেলের বউয়ের ঘরে ঢুকে বউকে ধর্ষণের চেষ্টা করে। গত 5 বছর ধরে রবীন্দ্র স্ত্রী এই ঘটনার কথা রবীন্দ্রকে জানিয়ে কোনো লাভ হলো না, বরং রবীন্দ্র নিজের বউকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতো বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য। অবশেষে রবীন্দ্রের বউ বাধ্য হয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি আশ্রয় নেয় এবং শ্বশুরের কুকৃত্যের কথা ফাঁস করে সংবাদ মাধ্যমের কাছে। আমার লগে ঘুমাইছে খাটো এরপরে আমি দুয়ারটা বাড়িতে ঘুমাইছে, দুয়ার ঠেলা গড়ে ঢুকছে, গড়ে ঢুকে সেরা যাইয়া আমারে খেতা আলগি দিয়ে আমার লোক ঘুমাইতে গেছে, হে আমার রেপ করতে গেছে। এরপর আমার একটা ছোট একটা দেহর জি আছে, দেহ জিয়েরে হে রেপ করতে গেছে। হ্যাঁ খাটের ভিতরে বইয়া মানে কোনের মতন কথা না, এটা আমি কইতাম পারতাছি না। এরপরে অনেকবার এরকম করলে অনেকবার বিচার আমার শাশুড়ি আর বেশি করে আমার লোকে। এরপরে আমার মা বাপ দিলে আমার মা বাবারে কি তাকে আমার শাশুড়ি। এদিকে বাপের বাড়ি থেকে ছেলের বউকে ফিরিয়ে নিতে মেয়ের পিতা শ্রীদামের বাড়িতে আসতেই শ্রীদাম ক্ষোভে ফেটে পড়ে। ঘটনার বিবরণ জানিয়ে থানায় মামলা করার কথাও জানান রবীন্দ্র স্ত্রী। সংবাদ মাধ্যমকে সামনে পেয়ে শ্বশুরের কুকৃত্যের কথা জানায় রবীন্দ্র স্ত্রী নিজেই। এদিকে ছেলের বউয়ের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করল শ্বশুর দীপেন্দ্র নম। ঘটনা সম্পর্কে বলতে গিয়ে মেয়ের বাবা শ্রীদাম সরকার জানান মেয়েকে আর শ্বশুর বাড়ি পাঠাবেন না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে স্লিপ সেফ, তাই লাইফ সুপারহিট।